only exists on the screen. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, এটাকে যদি আমি আমাদের চ্যানেলে আসা এই মাসের সবচেয়ে সেরা সিনেমা না বলি তাহলে ভুল হবে। সিনেমাটি একটা বাস্তব ঘটনার উপর নির্মিত এবং ব্যাকগ্রাউন্ডে যে দেখতে পাচ্ছ যে অভিনেত্রীকে, যার নাম হচ্ছে মেরিলিন মনরো, যে 1950 থেকে 1960-এর দশকে হলিউডের টপ নায়িকা ছিলেন এবং অনেকেই হয়তো এরকম স্টাইল বা এর চেহারা দেখে থাকবে, পরিচিত লাগতে পারে। তো তিনি যতখানি জনপ্রিয় ছিলেন তার জীবনটাই কিন্তু ততখানি কষ্টের ছিল। আর তার জীবনটা এত বেশি কষ্টের যে তুমি যদি আজকের সিনেমা দেখো তাহলে বুঝতে পারবে যে মেয়েদেরকে পৃথিবীর সব জায়গায় ওই মেয়ে হিসেবে ট্রিট দেওয়া হয়, যতই সফল হোক না কেন। এখন অবশ্য পরিস্থিতি চেঞ্জ হয়েছে, বাট ওই সময় মেরিলিন মনরোর জীবনটা কিভাবে ধ্বংস করা হয়েছে বা কি রকম কষ্ট নিয়ে সে মারা গিয়েছে এটা তুমি আজকের সিনেমাতে দেখতে পাবে। তো মেরিলিন মনরোর জীবনে নিয়ে গত 3 বছর আগে সিনেমাটি তৈরি করা হয়। এটা অবাক করার একটা বিষয় যে তার মৃত্যুর পরে প্রায় 70-80 বছর চলে গিয়েছে, কেন তারকে নিয়ে জীবনী সিনেমা তৈরি করা হয়নি? কারণ এই সিনেমাটিতে অনেক বিতর্কিত ব্যাপার রয়েছে, এই জন্য হয়তো এই সিনেমাতে অনেক সত্য কথা আমরা জানতে পারবো না, তবে যতটুকু সত্য জানতে পারবে অতটুকু সত্য তোমাকে স্তব্ধ করে দিতে যথেষ্ট। তো যাই হোক, এই সিনেমাতে আমরা নায়িকা হিসেবে বা মেরিলিন মনরো হিসেবে দেখবো হচ্ছে আমার অন্যতম প্রিয় অভিনেত্রী আনা দে আর্মাসকে, যে একজন স্প্যানিশ অভিনেত্রী। তো চলো আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে শুরু করি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমা যখন শুরু হয় আমাদের দেখানো হয় লস অ্যাঞ্জেলস। সময়টা হচ্ছে 1933 সাল, মানে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে। আমাদের 6 বছরের বয়সের নর্মা নামের একটা বাচ্চা মেয়েকে দেখানো হয়। আজকে ওর জন্মদিন, আর ওর সিঙ্গেল মাদার গ্ল্যাডিয়াস ওকে আজকে সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওর দীর্ঘদিনের প্রশ্ন ছিল আমার বাবাকে। তো যাই হোক, ওর চোখের সামনে থেকে হাত সরিয়ে দেওয়া হয়, আর তখন ও দেয়ালে একজন লোকের ছবি দেখতে পায়। খুব হ্যান্ডসাম, টুপি পরা একটা লোক ছিল। তো ওর মা ওকে বলে এটাই তোমার বাবা। তো নম্রা অনেক অবাক হয়ে যে বলে এটা সত্যি আমার বাবা। বাট ওর মা ওকে চুপ করে এবং বলে এই কথা কিন্তু কাউকে আর বলো না, এটা একটা সিক্রেট। আসলে তোমার যখন জন্ম হয়েছিল তখন উনি আমাদের কাছে ছিলেন না। উনি হলিউডের অনেক বড় একটা উজ্জ্বল নক্ষত্র, অনেক বড় একটা নায়ক। আমাদের কখনো বিয়েও হয়নি, কিন্তু মনে মনে আজকে আমরা স্বামী স্ত্রী। তো এখানে আমরা দেখতে পাই মনরার মা কিন্তু পুরো নেশায় এবং ধোঁয়ায় ডুবে রয়েছে, মদ গাঁজা দুটোই খায়। তবে কোনো রকমের সে তার মেয়ের বার্থডেটা কমপ্লিট করে। আর এরপর যখন নর্মা ঘুমাতে যায় তখনও দেখতে পায় ওর স্বপ্নের মধ্যে ওর বাবা ওকে নিতে এসেছে। আর এরপর আমরা দেখতে পাই অর্ধেক রাতে ওর মা ওকে ডাকতে শুরু করে এবং বলে অন্য একটা জায়গা আমাদেরকে যেতে হবে। তো এখানে আমরা দেখতে পাই চারিদিকে আগুন লেগেছে। তোমরা অনেকেই জানো যে লস অ্যাঞ্জেলসে কিন্তু অনেক কি বলে অগ্নিগিরি রয়েছে। তো অগ্নিগিরির আগুন লেগেছে, সবাই পালাচ্ছে এবং ওদের গাড়ি নিয়ে ওরা করছে কি আগুনের মাঝখান দিয়ে যাচ্ছে, মানে মেন শহরের দিকে, যেটা পুরো এখন আগুনের মধ্যে। বাট পুলিশ তখন ওদের গাড়িটা থামিয়ে দাঁড় করায় এবং বলে আপনারা দেখতে পাচ্ছেন না যে হলিউডের পাহাড়ে আগুন লেগেছে? বাট তখন গ্ল্যাডিয়াস বলে ওখানকার অনেক বড় একজন মানুষকে আমি চিনি, একজন নায়ককে, তার নাম আমি বলতে পারছি না, নিতে পারবো না, কিন্তু তাকে বাঁচাতে তার কাছে আমার যেতে হবে। কিন্তু পুলিশের কাছে সন্দেহ লাগে যে এই মহিলাটা হয়তো নেশায় রয়েছে, আর তাকে যেতে দেয় না, বাসায় ফেরত পাঠায়। কিন্তু ওই দিনই গ্ল্যাডিয়াস করে কি বাসায় ফিরে তার মেয়ে নম্রাকে বাথটাবে মারার চেষ্টা করে। আসলে ওই লোকটা কখনোই চায়নি যে নম্রা জন্মগ্রহণ করুক, বা এটাও হতে পারে যে কখনো সে গ্ল্যাডিয়াসকে ভালোবাসেনি, সেটা একটা ওয়ান নাইট স্ট্যান্ড ছিল বা এক রাতের ভালোবাসা ছিল, কিন্তু ওখান থেকে নম্রা জন্মগ্রহণ করেছে, আর এই কারণে গ্ল্যাডিয়াসের জীবনটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমরা মোটামুটি বুঝতে পারি গ্ল্যাডিয়াসই মূলত ওই নায়ককে একতরফা ভালোবাসতো, আর এই কারণেই সে একাই নম্রাকে জন্ম দিয়েছে। কিন্তু ও এখনো কিছুই যায় না যে এখন কি করবে, কোথায় যাবে, এবং অপেক্ষা করতে করতে, সহ্য করতে করতে সে কখন মানসিক রোগীতে পরিণত হয়েছে সেটাও বুঝতে পারেনি। তো যাই হোক, নম্রা তার মায়ের হাত থেকে কোনো রকমে বেঁচে পাশের বাড়ির আন্টির বেল বাজায় এবং প্রতিবেশীকে গিয়ে বলে আমাদের সাহায্যের প্রয়োজন, আমার মায়ের সাহায্যের প্রয়োজন। তো এই প্রতিবেশীর নাম ছিল হচ্ছে মিসেস ফিরিঙ্গি। তো সে নম্রাকে নিজের কাছে রেখে দেয়, আর
আর তারপর একদিন একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়, কারণ নম্রার মাকে মেন্টাল হসপিটালে নিয়ে গিয়েছে পুলিশরা। সে এখন আর নম্রার খেয়াল রাখতে পারবে না। বাট নম্রা বলে আমি অনাথ নই, আমার বাবা মা রয়েছে। তারপরেও নম্রাকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়। তো এর 12 বছর পরে আমাদের দেখানো হয়, আমরা দেখতে পাই যে আমেরিকান ফ্যাশন ইন্ডাস্ট্রিজে মানে মডেল হিসাবে মেরিলিন মনরো নামের একটা মেয়ে খুব পরিচিতি লাভ করেছে। সবগুলো ম্যাগাজিনে তার ছবি ছাপা হচ্ছে মানে নতুন মুখ হিসাবে, এবং সে হলিউড থেকে অফার পেতে থাকে অভিনয়ের। আর এর জন্য অ্যাক্টিং এ ক্যারিয়ার বানানোর জন্য সে অ্যাক্টিং ক্লাস জয়েন করতে শুরু করে। আর ওখানে এই অ্যাক্টিং ক্লাসে তার ক্যাস নামে এবং এডি নামে দুই বন্ধু হয়। আর এখানে লক্ষ্য, ক্যাস আর এডি কিন্তু অলরেডি হলিউডের সাথে জড়িত মোটামুটি ভালো পর্যায়ে, মানে বড়লোকের পোলাপান, প্রডিউসারের পোলাপান। তো মেরিলিন তো তখন নতুন গরিব। তো ওর যে ম্যানেজার সে বলে এই ইন্ডাস্ট্রিজে ক্যারিয়ার বানানোর জন্য ওদের সাথে তোমার সম্পর্ক ভালো করতে হবে, আর ওদের সাহায্যে তুমি ভালো একটা অডিশন বা সিনেমাতে কাজ পেতে পারো। তো ওদের সাহায্যেও প্রথম অডিশনে যায়, যেখানে অনেক ঘাবড়ে ছিল। তবে ডিরেক্টর ওকে সবার সামনে অডিশনে না নিয়ে নিজের বাড়িতে ডাকে, এবং জীবনে প্রথমবারের মতো তাকে মদ খাইয়ে ওই বুড়া ডিরেক্টর ওকে রেপ করে। আর তারপরের দিনও পেপারে দেখতে পাই যে অমুক সিনেমাতেও চান্স পেয়ে গিয়েছে। আর ওই প্রথম সিনেমার পরে ও বিখ্যাত হয়ে যায়, আর মানুষ ওকে চিনতে শুরু করে, ছেলেরা ওর ফ্যান হতে শুরু করে, চিয়ার্স করতে থাকে। কিন্তু ওর মনে একটা যুদ্ধ হতে থাকে, কারণ ওর রেপ হয়ে তারপর সিনেমাতে এসেছে। তবে তারপর ও মেনে নেয় যে এখানে কাজ করতে গেলে এরকমই চলতে হবে, এবং ভালো অ্যাক্টিং করার চেষ্টা করতে থাকে। কিন্তু একদিন অ্যাক্টিং ক্লাসে অ্যাক্টিং করার সময় ওর মনের সে অকথিত ভাষা বের হতে থাকে, এবং হঠাৎ করে জোরে জোরে চিৎকার করতে থাকে। আর তখনই ওকে ক্যাশ এসে সামলায়, এবং ক্যাশ বলে তোমাকে আরো ভালো কাজে আমি হেল্প করব। আর ক্যাশ তো ওকে ভোগ করছেই, বুঝতেই পারছো, বয়ফ্রেন্ড হিসেবে ভোগ করছেই। এবং ওকে প্রতিবার যে ডিরেক্টরের কাছে পাঠানো হয়, পরিচালকের কাছে পাঠানো হয়, তারাও ওকে ভোগ করে, মানে এটা নিয়ম। তো এরপর অনেক বছর কেটে যায়, ও মোটামুটি নাম করা ফিল্ম স্টার হয়ে গিয়েছে। ও যায় হচ্ছে ওর মায়ের কাছে দেখা করতে মেন্টাল হসপিটালে। তবে ওর মায়ের মাথার এই অবস্থার কারণে ওর মায়ের সাথে দেখা করার কারো তেমন কোনো পারমিশন নেই। তবে ও মাকে দেখার সাথে সাথেই কাঁদতে শুরু করে, এবং সেখানে গিয়ে বলে, মা আমি সেই স্টুডিওতেই কাজ করি যেখানে তুমি অনেক বছর আগে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিলে এবং বাবাকে খোঁজার চেষ্টা করেছিলে। তবে ওর মা এইসব কথায় কোনো রকমের প্রতিক্রিয়া দেখায় না, এবং ধীরে ধীরে ওর কেরিয়ার হতে থাকে। কিন্তু পর্দায় যেমন ও খুব প্রভাবশালী অভিনেত্রী এবং অনেক সুন্দর অভিনেত্রী, সবাই পাগল, যার নাম হচ্ছে মেরিলিন মনরো, কিন্তু বাস্তব জীবনটা সম্পূর্ণ ভিন্ন। ইন্ডাস্ট্রিজের সবার কাছে ও ভোগের পাত্র। তো এই জন্য মেরিলিন নিজেকেই নিজে বলতো, আমি সেই পার্সনটা নই যাকে মানুষজন দেখে পছন্দ করে, আমি ওই পর্দার মেরিলিন মনরোর চেয়ে অনেক বেশি আলাদা। আর ওর সমস্ত সিনেমাতেই রোলটা হয় হচ্ছে গ্ল্যামার গার্লসের, মানে মনে করো আলিয়া ভাটদের মতো বড় বড় চরিত্রের, বড় লোকের ক্ষমতাবানের মেয়ের। আর এই কারণে পুরো দুনিয়ার মানুষ ওর জন্য পাগল হতে শুরু করে। ওকে একটু দেখার জন্য, একটু পাওয়ার আশায়, একটু ছোঁয়ার আশায় মানুষগুলো পাগল হয়ে যেত। মানে বুঝতেই পারছো এখানে একটা টিকটকারের কত ডিমান্ড। ওই যে অনামিকা, ঐশিনাকে কি দেখো ওদের অবস্থা, এত কিছুর পরেও মানুষের ওদের প্রতি এত ডিমান্ড। তখন তো এত সেলিব্রিটি ছিল না, তখন কি অবস্থা হতে পারে। তো যাই হোক, ওর কাছে তখন মনে হতে থাকে যে মানুষ ওকে মেরিলিন মনরো হিসেবে দেখতে চায়, এজ এ নর্মা ওকে পছন্দ করে না, মানে ইন পার্সন ওর কোনো দাম নেই। তো এরপরে ম্যানেজার ওকে বলে, সামনে যে মুভিটা আসছে সেটা তোমার আরো বেশি অনেক হিট হবে। তো যাই হোক, ওর লাইফ অনেক দ্রুত গতিতে আগাচ্ছিল, থামার কোনো নামই নেই, এবং ও খুব দ্রুত নকল একটা পর্দার দুনিয়াতে এগিয়ে যাচ্ছে। আর এভাবেই ক্যাস আর এডির সাথে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে, এবং ওর জীবনে ও তো কখনো বন্ধু পায়নি। তো এডিকে খুব ভালো বন্ধু মনে করতো, আর ক্যাসকে মনে করতো বয়ফ্রেন্ড, এবং ওদের দুজনের সাহায্যের জন্য অনেকটা ফেমাসও হয়েছে। এবং আস্তে আস্তে হয় কেউ ক্যাসকে চাইতে শুরু করে, মানে ছোটবেলা থেকে একা থাকতে থাকতে নম্রা ক্যাসের ভালোবাসা এত বেশি স্বপ্ন দেখে শুরু করে যে ওর সঙ্গ ওর খুব ভালো লাগতো। আর যেহেতু ও এখন হিট নায়িকা হয়ে গিয়েছে, ক্যাসের সাথে একদিন রেস্টুরেন্টে ছিল, সেই ছবিটা পত্রিকার ম্যাগাজিনে ফার্স্ট পেজে চলে আসে। তবে এটা উঠতি নায়িকার জন্য ভালো কিছু নয়, আবার নতুন একটা স্টুডিওর সাথে ওর মুভির কন্ট্রাক্ট চলছে। তো এই জন্য ম্যানেজার বলে যে ওর সাথে তোমার আর মিশে যাবে না। বাট এখানে আমাদের নায়িকা মেরিলিন মনরো বলে, দেখো ও আমাকে নায়িকা মেরিলিন মনরো হিসেবে মনে করে না, ও আমাকে নম্রা হিসেবে ভালোবাসে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। মানে ম্যানেজারেরও কোনো কথা শুনে না। আর এভাবেও একদিন জানতে পারে ও প্রেগনেন্ট। তো নম্রা তো অনেক খুশি, আর গিয়ে ক্যাসকে বলে এবং বন্ধু এডিকে বলে, আর ওরাও দুজনও খুব খুশি দেখায়। কিন্তু ওরা আসলে এখন চায় মেরিলিনকে পিছু ছাড়াতে, কারণ বুঝতেই পারছো ওরা এত ধনী যে এরকম থার্ড ক্লাস নায়িকা বিয়ে করবে না। ওরা কি এখানে বাপ হতে এসেছে? মানে বিষয়টা শর্টকাটে বোঝাই, মুকেশ আম্বানির ফ্যামিলির সামনে শাহরুখ খানের কি কোনো দাম আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, নম্রা এই প্রেগনেন্সির জন্য নতুন মুভি সাইন করা বন্ধ করে দেয়। বাট ম্যানেজার বোঝায় এটা তোমার ক্যারিয়ারের মোক্ষম সময়, তুমি এই বাচ্চাটা ফেলে দাও। কিন্তু কোনো কাজ হয় না, ও বাচ্চাটা ফেলে দেবে না। আর তারপরও মাঝে মাঝে মেন্টাল হসপিটালে যেত মায়ের সাথে দেখা করতে। আর নম্রা যখন এই খুশির সংবাদটা ওর মাকে দিতে যায় যে ওর মা একজন নানি হতে চলেছে, তখনই ওর নিজের কিছু পুরাতন স্মৃতি মনে পড়ে যে ওর মা ওকে মারার চেষ্টা করেছিল। আর এই কথা মনে পড়েও চুপচাপ হয়ে যায়, এবং বুঝতে পারে যে সামনে যে বসে রয়েছে সে ওর মা আর নেই, সে একজন মানসিক রোগী যে নিজের মেয়েকেই চিনতে পারছে না। তো এরপর নর্মা ডক্টরকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই ধরনের অসুখ কি পরবর্তীতে বংশক্রমে ছড়াতে পারে, মানে এটা কি নর্মার উপরেও আসতে পারে? তো ডক্টরের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তবে নর্মা অনেক চিন্তিত হয়ে পড়ে, এবং সে মনে মনে ভাবতে থাকে, না আমি যদি পাগল হয়ে যাই তাহলে তো আমার সন্তানও আমার মতো কষ্ট পাবে। তো এই জন্য সে ম্যানেজারকে কল করে এবং বলে আমি অ্যাবর্শন করাতে চাই। তো এরপর সে হসপিটালে পৌঁছে যায় অ্যাবর্শন করাতে, কিন্তু সেখানে গিয়ে আবার মন বদলে ফেলে যে আমার এই বাচ্চাটা লাগবে।
এবং বলো অপারেশন থামাও, কিন্তু ততক্ষণে ম্যানেজারের কথায় ওকে ইনজেকশন দিয়ে অবশ করে অ্যাবর্শন করিয়ে দেওয়া হয়। আর এর কিছুদিনের মধ্যেই ও আবার আগের দুনিয়াতে ফেরত যায়। আর তার কিছুদিন পরে নর্মাল আরেকজনের সাথে সাক্ষাৎ হয়, যার নাম হচ্ছে জো দিমাগিও, যে একজন রিটায়ার্ড স্পোর্টসম্যান, যে ওই সময়ের রিটায়ার্ড একজন বেসবল প্লেয়ার ছিলেন আর বয়সে মেরিলিনের চেয়ে 12 বছরের বেশি ছিলেন আর কি। তো যাই হোক, তার সাথে 2বার দেখা করার পরই নর্মা ওকে বলে যে আমি নিউ ইয়র্ক যেতে চাই, যেখানে গিয়ে নিজের একটা পরিবার করতে চাই, নিজের একটা সংসার থাকবে, সন্তান থাকবে, একটা সুন্দর জীবন করতে চাই। আমি এই মেরিলিন মনরো থেকে বেরিয়ে এসে নর্মা হিসেবে একটা নর্মাল জীবন বাঁচতে চাই। আর ওই দিনই সন্ধ্যায় নর্মা একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল আমার ভালোবাসার মেয়ে, আমি যেই চিঠিটা লিখছি এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন একটা কাজ। যেদিন আমি তোমার ইন্টারভিউ দেখেছিলাম টিভিতে এবং আমি জানতে পারি তোমার মা একটা মানসিক হসপিটালে ভর্তি রয়েছে এবং তুমি এখনো অস্থিরভাবে তোমার মায়ের মতো তোমার বাবাকে খুঁজে চলছো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তখনই আমি অনেক কষ্ট পাই। তবে খুব দ্রুত আমাদের সাথে তোমার দেখা হবে এবং সেদিন তোমার মনের ভেতরে যত রাগ ক্ষোভ রয়েছে সবকিছু তুমি আমার কাছে প্রকাশ করবে। আর সেদিনে বাবা মেয়ের সমস্ত কলহ দূর হয়ে যাবে এবং আমরা একটা সুখী পরিবার হব। এবং এই চিঠি পড়ে নর্মা এত খুশি হয় যে, এবং নর্মার মনেও পড়ে না যে লাস্ট সে কবে এত খুশি হয়েছিল। তার বাবা আসবে, তাকে দেখবে, এই অপেক্ষা তার জন্য কাটতেই যাচ্ছে না। সে পুরোটা টাইম অস্থিরভাবে আগ্রহ করে অপেক্ষা করে ওই দিনের জন্য কবে তার বাবা আসবে। আর এরপর একদিন যখন শো হচ্ছিল তখন ওকে বলা হয় যে তার রুমের মধ্যে কেউ তার জন্য অপেক্ষা করছে। তো সাথে সাথে ছুটে যায়, ও মনে করে বাবা এসেছে, কিন্তু যে এসেছিল সে আসলে জো দিমাগিও ছিল, মানে ওই বাস্কেটবল প্লেয়ার। আর সে নিজের ভালোবাসা প্রকাশ করে এবং মেরিলিনকে প্রপোজ করে এবং বলে তুমি কি আমার সাথে সংসার করবে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে একটা সুন্দর সংসার করতে চাই। তো নর্মাও তো এইটাই চায়, তার একটা ভালোবাসার জায়গার প্রয়োজন। যদিও নর্মা তাকে ভালোবাসতো না, তবে তারপরেও প্রপোজালে রাজি হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে ওদের বিয়ে হয় এবং ওরা দুজন সংসার করতে লাগে। কিন্তু ওদের ভেতরে যে আন্ডারস্ট্যান্ডিং সেম না, এটা বুঝতে খুব বেশি সময় লাগে না ওদের। মানে নর্মা ফ্যাশনের দুনিয়াতে এতটাই ডুবেছিল যে নর্মাল জীবনে কিভাবে আচার ব্যবহার করতে হয়, চলাফেরা করতে হয় সেটা সে ভুলেই গিয়েছিল। মানে বুঝতেই পারছো, সে তো হাফ ড্রেস পরে থাকে, কিন্তু একজন স্পোর্টসম্যান বাস্কেটবল প্লেয়ার, তার স্ত্রী হাফ ড্রেস পরে বিভিন্ন ফাংশনে যাবে বা কথাবার্তা কি বলবে এটা তো বুঝতে পারতো না এবং বারবার হাসির পাত্র হতো। এবং জো ঠিকঠাক বুঝে উঠতে পারছিল না যে কি করা উচিত, আবার মেরিলিনও বুঝে উঠতে পারছিল না আমাকে কি রিয়াক্ট করা উচিত। তো এরপর একদিন জোকে একটা ক্যাফেতে ক্যাশ ডাকে, ক্যাশ মানে ওই যে হারামজাদা যে ওকে আর কি প্রেগনেন্ট করে দিয়েছিল, এবং এখানে সে নর্মার নুট ছবিগুলো দেখায়। আর এই ছবিগুলো তখন তুলেছিল নর্মা যখন ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিল। আর তারপর ক্যাশ ওকে ব্ল্যাকমেল করে ওর কাছ থেকে অনেক টাকা চায়, কারণ ক্যাশ এত দিনে মোটামুটি নেশার জগতে ভালোই খরচ করে ফেলেছে আর কি। তো জো এই ছবিগুলো দেখে এত বেশি রেগে যায় যে সে বাসায় ফিরে নর্মাকে আধমরা করে মেরে এবং এই সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে বলে। মানে যে সৌন্দর্য, যে চাকচিক্য দেখে জো নর্মাকে পছন্দ করেছিল এবং সেটাই ওর এখন বিষ হয়ে উঠেছে। এবং এর ফলে যেটা হয়, কিছুদিনের মধ্যেই ওদের ডিভোর্স হয়ে যায়। আর এরপর 3 বছর কেটে যায়। আর তারপরে ডিরেক্টর আর্থার মিলারের একটা ফিল্মের জন্য ওকে অডিশন দিতে নেওয়া হয়। আর আর্থারের সাথে এই সিনেমার পার্সোনাল অনেক গভীর সম্পর্ক ছিল, কারণ এই সিনেমাটা সে নিজে লিখেছে, সে নিজে ডিরেক্ট করবে। আর এই সিনেমাটি সে তৈরি করেছে তার অসম্পূর্ণ প্রেমিকা মাগধারের উপরে। আর তার প্রেমিকার ক্যারেক্টার হিসেবে সে মার্লেনকে চুজ করেছে। তো যাই হোক, ওই সিনেমা শুটিং করতে করতে তাদের মধ্যে ভালো সম্পর্ক হয়েছে এবং তারা আবার বিয়ে করে ফেলে। আর তখন নর্মাল মনে হয় সে হয়তো অবশেষে একটা সঠিক মানুষ পেয়েছে। আর সে রাইটার মানুষ, অনেক ভার দিকে, এবং মার্লেনকে খুব ভালো মতোই বুঝতে পারে। তো যাই হোক, এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা এই ভিড়ের মধ্যে থাকবে না, তারা সকল দুনিয়ার ভিড়ভাট্টা বাদ দিয়ে অনেক দূরে একটা বিচ হাউসে থাকে। আর এর মধ্যে মেরিলিন আবারও প্রেগনেন্ট হয়ে যায়। তো অনেক বেশি খুশিতে থাকা নর্মা একদিন যখন অফিসে কিছু কাগজপত্র দেখতে পায় এবং কিছু ডায়লগস দেখতে পায় যেগুলো ওর হাজবেন্ড লিখেছে আর কি, মানে ওর হাজবেন্ড নতুন আরেকটা গল্প লিখছে। তো ওই গল্পগুলো বুঝতে পারে যে ওর হাজবেন্ড তো ওর উপরেই গল্প লিখছে, ওর উপরেই মুভি বানাচ্ছে, পরবর্তী মুভি, মানে যেখানে ওর মায়ের পার্সোনাল ব্যাপার, ওর ব্যাপার সবকিছু রয়েছে। মানে আর এখানে একটা বিষয় উল্লেখ্য, তোমরা হয়তো অবাক হচ্ছে নর্মার বাবা কই। অ্যাকচুয়ালি নর্মার মা ছিল হচ্ছে একটা জুনিয়র আর্টিস্ট, তাকে যে কি সেক্স করেছে এটার কোনো গ্যারান্টি নাই। মানে ওর মাকে সিনেমা ইন্ডাস্ট্রি দই হিসেবেই দেখা হয়। মানে নর্মার বা মার সম্পর্কে বলা হয় তার সাথে একাধিক পুরুষের সম্পর্ক ছিল। মানে মনে করো গরিব মানুষের মেয়ে, জুনিয়র আর্টিস্ট, যে ভালোবাসছে তারাই তো এলিয়ে দিয়েছে। তো এই কারণে নর্মার অ্যাকচুয়াল বাবাকে এটা কেউ জানেও না, তুমি চ্যাট জিপিটিতেও পাবে না, মানে একটা সন্দেহ ব্যাপার। তো যাই হোক, নর্মা যখন এই বিষয়গুলো দেখে ওর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আর এটা মনে করো যখন অন্যমনস্ক হয়ে হাঁটছিল তখনও বালির মধ্যে উচট খেয়ে পড়ে যায় এবং বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আর এই কারণে আবারও ওদের পার্সোনাল লাইফ নষ্ট হয়ে যায় এবং ও সিনেমা ইন্ডাস্ট্রিতে ফেরত আসে। মানে বুঝতেই পারছো, ওর হাজবেন্ড ওকে আবার হয়তো ছেড়ে দিয়েছে। তো এর ফলে যেটা হয়, ও বুঝতে পারে ও নর্মা হয়েও বাঁচতে পারবে না, ওকে বাঁচতে হলে মেরিলিন হয়েই বাঁচতে হবে। মানে যেভাবে ওকে সবাই দেখে খুশি থাকে, যে জীবনের কোনো কমতি নেই। তো এই জন্য ও কারিকে আর্থারের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। তবে ধীরে ধীরে ওর শরীর অসুস্থ হতে থাকে, মানে মানসিক যন্ত্রণায় ওর ভেতরে ক্ষোভগুলো মাঝে মাঝে বাইরে প্রকাশ পেতে থাকে। ও শুটিং এর মধ্যে হঠাৎ চিৎকার করে উঠতো, হঠাৎ করে কাটতে থাকতো, হঠাৎ করে নিজেকে আঘাত করতো। মাঝে মাঝে শুটিং এর মাঝেই ও বাসায় চলে যেতে চায়, মাঝে মাঝে ও পাগলের মতো আচরণ করে, ওর চোখ দিয়ে পানি বেরিয়ে পড়তো। আর এগুলোকে মেকআপ দিয়ে লুকিয়ে ফেলা হতো এবং ও যাতে ভালো মতো শুটিং করে, ইমোশনগুলো কন্ট্রোল করে শুটিং করতে পারে। কারণ বুঝতেই পারছো, ও
হচ্ছে সর্বোচ্চ হিট নায়িকা। ওর পার্সোনাল জীবনে কি হচ্ছে এটা তো দুনিয়া মানুষ জানে না, ওটা খালি ও জানে, কিন্তু ওকে নিয়ে সিনেমা বানালেই সিনেমা হিট। লাইক ব্যাপারটা আমি তোমাদের ভয়েস দিচ্ছি, তোমরা জানতেছো যে আলামিন ভাই খুব ভালো আছে। আমার পার্সোনাল লাইফে আমি কি স্ট্রাগল করতেছি এটা আমি জানি। তো মেরিলিন মনরোর এই হাইপ ইউজ করার জন্য, ওর ইমোশন কন্ট্রোল করে ওকে দিয়ে শুটিং করানোর জন্য ওকে ড্রাগস দেওয়া হতো যাতে ও স্বাভাবিক বোধ করে। আবার এর কারণে যেটা হয়, ওই ড্রাগস নিলে ওর যখন ভালো লাগা শুরু করে তখন ও নিজেও করতে ওর জীবনের সব কষ্ট ভুলে থাকতে ড্রাগস নিতে শুরু করে। আর ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হয় এবং আস্তে আস্তে মেরিলিন মনরোর নামটি তোর ঘৃণা ধরে যায় এবং ক্যামেরা, লাইট, ফিল্মের আওয়াজ, পর্দা সবকিছু তোর ঘৃণা হতে শুরু করে। আর সবচেয়ে বেশি মিস করতো ওর বাবাকে। প্রত্যেকটা মানুষের জায়গায় ও বাবাকে দেখতে পেত, আবার নিজেকেও দেখতে পেত, কিন্তু কখনোই নর্মাকে দেখতে পেত না। আর ওর উপরেও কেউ নর্মাকে দেখতো না এবং ওর মনের কষ্ট, ওর মনের চিৎকারের কোনো দাম ছিল না এবং ওর চোখের পানি মেকআপের মোটা পর্দায় জমে গিয়েছিল এবং নর্মার দীর্ঘশ্বাসের আওয়াজ কখনোই কারো কান পর্যন্ত পৌঁছাতো না। ও জাস্ট একটা সিনেমা হিট করার টুল। তো যাই হোক, মাঝে মাঝে ওর বাবার আবার চিঠি আসতো, কিন্তু ওর বাবা কখনো সামনে আসতো না। তবে এরপরেও ওর রাস্তায় বাবার বয়সে কোনো লোক দেখলে তাকে বাবা মনে করে ফেলতো, যে এইটা হয়তো আমার বাবা হবে, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে এবং খোলা চোখে ও স্বপ্ন দেখা শুরু করতো। আর শুধুমাত্র এই জীবনে ওর বাবার সাথে দেখা ওর স্বপ্নটা ওকে বাঁচিয়ে রেখেছিল। চিন্তা করার জীবনে কি আছে, একটা মা তাও পাগল, আর কোনো আত্মীয় স্বজন নাই, বাবাটা হয়তো বেঁচে রয়েছে, কোনোদিনও দেখা হচ্ছে না। তো ইতিমধ্যে আবার হয় কি, একদিন আমেরিকার প্রেসিডেন্ট ওকে দেখা করতে বলে, যেটা অনেক সম্মানের একটা বিষয়। তবে এটা প্রেসিডেন্ট না, ওই সময় প্রেসিডেন্ট ছিল জন এফ কেনেডি। জন এফ কেনেডির যে ভাই ছিল রবার্ট এফ কেনেডি, বুঝোই তো প্রেসিডেন্টের ভাই কিরকম পাওয়ার, সে ওকে প্রেসিডেন্ট হাউসে আমন্ত্রণ জানায়, যেটা বুঝতেই পারছো সম্মানের বিষয়। আর এই মিটিংটা ম্যানেজারে ফিক্স করেছিল। আবার প্লেনে যাত্রাকালীন সময় নর্মাল তো ড্রাগস নিত এবং ওই ড্রাগস ওকে আরো বেশি দেওয়া হয় এবং ওই অবস্থায় প্রেসিডেন্টের প্যালেসে ছেড়ে দেওয়া আসা হয় এবং যেখানে অর্ধনগ্ন অবস্থায় ছিল এবং না জানি কতজন হাই ক্লাস লোক ওকে রেপ করেছে তার কোনো গ্যারান্টি নেই। আর ওকে ইচ্ছা মতো ভোগ করে আবার প্লেনে বসিয়ে দেওয়া হয় এবং এটা আমেরিকার ইতিহাসের অন্যতম একটা কন্ট্রোভার্সি এবং এই কন্ট্রোভার্সির সাথে কেনেডির নামও জড়িয়েছিল, কিন্তু মেনলি কেনেডির ভাইয়ের ছিল দোষী ছিল আর কি। তো এরপর যখন ওর একটু একটু করে হুঁশ ফিরতো, তো নর্মালি সবসময় ড্রাগের নেশায় থাকতো। পরিচালকরা নেশা দিত হচ্ছে শুটিং এর জন্য, রেপ করার জন্য আবার আরেকজন নেশা দিত, ম্যানেজারও ওকে ইউজ করতো সবসময়। তোর হুঁশ ফেলে মনে হতো শুটিং এর সেটে রয়েছে বা কোনো না কোনো একটা রোল করছে, মানে অভিনয়ের মধ্যে রয়েছে ওর মনে হতো। ও যখন খারাপ লাগতো কাঁদতো, ওর কাছে মনে হতো যে হয়তো সামনে ক্যামেরা রয়েছে, আমি ওইটা শুটিং করছি। হাসলে ওর মনে হতো সামনে মনে হয় ক্যামেরা রয়েছে, ও হাসতেই থাকতো। তো আস্তে আস্তে ওর অবস্থা ওর মায়ের মতো খারাপ হয়ে যায়, মানে ওর মাথা নষ্ট হতে শুরু করে এবং এই নকল জীবনের প্রভাব ওর আসল জীবনে এত বেশি প্রভাব ফেলে যে অনেক খারাপ অবস্থা হয়ে যায়। আর এরপর ওর কাছে কল আসে এডির, মানে যাকে ও বন্ধু মনে করেছিল। আর এডির কাছ থেকে জানতে পারে, মানে ক্যাশ, যে আর কি ওকে প্রথম প্রেগনেন্ট করেছিল, যার জন্য ওর জীবনের অবস্থা, ওই শালা নাকি অনেক নেশা করার কারণে গত রাতে মারা গিয়েছে, তবে ও তোমার জন্য কিছু রেখে গিয়েছে এবং ও বলেছিল কখনো না কখনো তোমাকে এটা দেবে। তো এডি করে কি পার্সেল হিসেবে নর্মার কাছে ওটা পাঠিয়ে দেয়, যেটার মধ্যে একটা টেডি বিয়ার ছিল। আর এরকম একটা টেডি বিয়ার নর্মার কাছে ছোটবেলাতেও ছিল, ওর বাবা নাকি ওকে এটা দিয়েছিল। তো যাই হোক, ওটার মধ্যে একটা চিঠি ছিল যেখানে লেখা ছিল আমার প্রিয় কন্যা। তো এটা দেখে নর্মা কিছু বুঝে উঠতে পারছিল না, কেস কেন আমাকে এটা বলবে। তো এরপর ও যখন খামটা পুরোটা খুলে সেখানেও দেখতে পায় যে এতদিন ওর বাপ সেজে যে চিঠি পাঠিয়েছে সেটা ওর বাপ নয়, সেটা ওর প্রথম প্রেমিক ক্যাশ। এবং ক্যাশ এখানে লিখেছে আমি এই চিঠিগুলো এতদিন তোমাকে পাঠিয়েছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তো এটা দেখার পরে নর্মা একদম নিস্তব্ধ হয়ে যায়, মানে ওর পুরো জীবনটা একটা মজা হয়ে গিয়েছে আর ওর বাবার জন্য অপেক্ষাটাও একটা মজা ছিল। তো আবারও নেশা করতে শুরু করে এবং এই নেশার মধ্যেও দেখে যে ওর বাবা ওর সাথে দেখা করতে এসেছে, কিন্তু ও আর উঠতে পারে না এবং ড্রাগসের ওভারলোডের কারণে ও 36 বছর বয়সেই, মানে সুন্দরী থাকা অবস্থায় এবং হলিউডের একটা টপ স্টার থাকা অবস্থায় তার মৃত্যু হয়। 1962 সালে সে মারা গিয়েছে আর কি। এবং এখনো কিন্তু তাকে পুরো পৃথিবীর 25টা যে গ্রেটেস্ট ফিমেল স্ক্রিন লিজেন্ড ছিল তার মধ্যে মেরিলিন মনরোকে 6 নম্বর বেস্ট মানা হয়। এবং তার লাস্ট যে আনফিনিশড মুভি ছিল, মানে যেটা রানিং কাজ চলছিল, সেটার নাম ছিল হচ্ছে সামথিংস গট টু গিফট। আর মেরিলিনের যত হাসির ছবি তুমি দেখো, তুমি যদি সার্চ দাও মেরিলিন মনরো, তুমি ইউটিউবে অ্যাভেলেবল, ওর খালি হাসির সিনেমাই দেখবে, মানে হাসির ছবি দেখবে, মডেলিং এর দেখবে, কিন্তু তার পেছনে যে কত কষ্ট ছিল ভাই, আমি এই সিনেমা এক্সপ্লেন করে আমি তো হতবাক ভাই, যে একটা মানুষের জীবন কতখানি সিনেমাটিক হতে পারে। সিরিয়াসলি, মানে কতখানি মানে অত্যাচারিত হয়ে মারা গিয়েছে। ওর যদি ফ্যামিলি থাকতো, ওর যদি ভালো ব্যাকগ্রাউন্ড থাকতো, ওর বাবা যদি প্রযোজক থাকতো, ও কিন্তু একটা ন্যায্য বিচার পেত। ওর কোনোদিনও কিছু পায়নি, বিষয়টা খুব কষ্টকর। ওকে মূলত পরিচালকরা একটা সেক্স সিম্বল হিসেবে, সেক্স বোম হিসেবে বানিয়ে রেখেছিল, মানে ওকে নিলেই আইটেম গার্ল, সিনেমা হিট হবে। মানে হলিউডে ওকে অনেকটা বুদ্ধিহীন সুন্দরী, মানে এই টাইপ রাখতো। ওই মনে করো যে ওকে দিয়ে সেক্স করাবে, ওকে দিয়ে সিনেমা হিট করাবে, এই টাইপই রাখতো। ওকে সিরিয়াস বা ড্রামাটিক ক্লাসিক্যাল রোল খুব কমই দিত, আর এই কারণে ও কখনোই অস্কার জিততে পারেনি। তবে তারপর ওর কিছু সিনেমা আছে যেগুলো তোমার দেখা উচিত। একটা হচ্ছে বাস স্টপ, 1956 সালে এসেছিল, এটা সিরিয়াস ড্রামা। আরেকটা ছিল হচ্ছে সাম লাইক ইট হট, এটা আইকনিক কমেডি এবং গোল্ডেন গ্লোব জয় করেছিল। আর লাস্ট সিনেমা যেটা নাম হচ্ছে মিসফিটস, এটা 1961 সালে এসেছিল, আর এটা লিখেছিল ওই যে ওর স্বামী আর্থার, গভীর একটা চরিত্র ছিল। তো যাই হোক, কি বলবো, আমার কিছু বলার নাই। একটা মানুষ আজ থেকে 70-80 বছর আগে মারা গিয়েছে, কিন্তু না জানি কত কষ্ট নিয়ে মারা গিয়েছে। আশেপাশের মানুষগুলো তাকে শকুনের মতো, শিয়ালের মতো কুড়ো করে খেয়েছে।
আছে। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।